প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের সাথে আমার 10 নম্বর লেকচার শিফটিং নিয়ে কাজ করব। এটিও কমপ্লিটিং সেন্টেন্সের উপর ভিত্তি করে। আশা করি তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং এই নিয়মনীতিগুলো অনুসরণ করবে, তাহলেই বুঝতে পারবে। আমি এখন শুরু করছি, ঠিক আছে? তোমরা খেয়াল করো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বাক্যগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর বাক্য, দো ইট ওয়াজ রেইনি। এই কথাটির অর্থ হলো যদিও বৃষ্টি হচ্ছিল। যেহেতু অসমাপ্ত বাক্য, আমাদেরকে অর্থবোধক করার জন্য বাকি কথাগুলো লিখতে হবে। তো এখন তোমরা খেয়াল করো, যদিও বৃষ্টি হচ্ছিল। তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি, দো বা অলদোযুক্ত অংশে যে ধরনের কথা উল্লেখ থাকে, অনেকটাই তার বিপরীত অর্থবোধক কথা অন্য অংশটিকে বলতে হয়। আমরা সাধারণত বৃষ্টি হলে ঘরের বাইরে যাই। কাজে এখন যদি বলি যদিও বৃষ্টি হচ্ছিল, সে বাইরে গেল, অথবা সে ছাতা ছাড়াই বাইরে গেল, এমন একটা কথা যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে আমাদের উত্তর অর্থবোধক হয়। তো কমপ্লিট বাক্যে লিখলে এখন উত্তর হবে যদিও বৃষ্টি হচ্ছিল, সে ছাতা ছাড়া বাইরে গেল অথবা বাহিরে গেল। হি ওয়েন্ট আউট অথবা হি ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা। 2 নম্বর বাক্য দেখো, অলদো। তোমরা জানো দো এবং অলদো একই কথা, শুধু শব্দ ভিন্ন, একই অর্থ ব্যবহার হয়। অলদো দে ওয়ার লেট, যদিও তাদের বিলম্ব হয়েছিল। দি টিচার অসমাপ্ত আছে। অলদো দে ওয়ার লেট অসমাপ্ত আছে। এখন এই অসমাপ্ত অংশে সমাপ্ত করার জন্য আমাদেরকে বলতে হবে, তাদের বিলম্ব হওয়ার পরেও দি টিচার অ্যালাউড দেম টু এন্টার দি ক্লাস, অথবা দি টিচার পারমিটেড দেম টু সিট ফর দি এক্সাম। এইভাবে তোমরা এটাকে অসমাপ্ত অংশকে সমাপ্ত করতে পারো। 3য় বাক্য দেখো, হি ওয়াজ উইক ইন ম্যাথ, সো দি সাম ওয়াজ টু ডিফিকাল্ট। এই পর্যন্ত দেওয়া আছে। এখন বাক্যের অর্থের দিকে তাকালে দেখা যাচ্ছে যে সে অঙ্কে দুর্বল ছিল, সুতরাং অঙ্কটি ছিল খুব কঠিন। এই পর্যন্ত বলা আছে, আর নাই। এখন কোনো বিষয় যখন কারো জন্য সমস্যাযুক্ত হয়ে দাঁড়ায়, তখন ওই অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করার জন্য আমরা ফর যোগে ওই বাক্যের সাবজেক্টে অবজেক্ট বানাই, তারপর টু যোগে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে বাক্যটিকে আমরা সমাপ্ত করি। তাহলে এখন অর্থ দাঁড়ালো যে সে অঙ্কে খুব দুর্বল ছিল, সুতরাং অঙ্কটি ছিল খুবই কঠিন। তাহলে এই বাক্যের সাবজেক্টে হি, তার জন্য কঠিন ছিল, ফর হিম টু সলভ। আর এই ধরনের বাক্যের গঠন হবে, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে প্রথমে সাবজেক্ট, তারপরে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভিভার্ব। অনেক সময় তোমরা একটা ভুল করে বসে এই বাক্য সমাপ্ত করার সময়, যখন কোনো বিষয় কারোর জন্য সমস্যা হয়ে দেখা দেয়, তখন ওই বাক্যের শেষে অনেকেই ইট লেখো উত্তর হিসাবে, অথবা ওই সাবজেক্টটাকে আবার ব্যবহার করো। যেমন দি সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ ইট, অথবা টু সলভ দি সাম, এইভাবে লেখো। এটি কিন্তু হবে না, কারণ পরের অংশে আর ওই সাবজেক্ট শব্দটিকে ঘিরে কিছু উল্লেখ করতে হয় না। এবার পরবর্তী একটা দেখো, I went there to meet him. I went there to meet him. এখানে গ্যাপটি বাক্যের মাঝখানে আছে। সর্বদা যে গ্যাপ বাক্যের শুরুতে থাকে তা কিন্তু নয়। আগে আমি বলেছি, অনেক সময় প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে বাক্য দেওয়া থাকে, মাঝে গ্যাপ থাকে। এখন আমাদেরকে উত্তর করার সময় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন বাক্যের অর্থ দাঁড়াচ্ছে
আমি সেখানে গিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করতে। তারপরে ড্যাশ দিয়ে কমা দেওয়ার পরে বলা হচ্ছে আই স হিম, আই রাশ টু টক টু হিম। এখন সাথে সাথে যেইমাত্র সেইমাত্র এই ধরনের কথা যখন উল্লেখ হয়, এসে যায়, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করে থাকি এবং এই ফ্রেজটির উভয় অংশে একই টেন্স ব্যবহার হয়। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ আই স হিম, তাকে দেখার সাথে সাথে আই রাশ টু হিম, আমি তার কাছে ছুটে গেলাম। তো দেখো, অ্যাজ সুন অ্যাজ এই অংশের পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট আছে। পরবর্তী বাক্য দেখো, 6 নম্বর বাক্য, উড দ্যাট আই অসমাপ্ত আছে। তো উড দ্যাট আই অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করার সময় আমরা সাবজেক্ট ব্যবহার করি উড দ্যাটের পর, তারপরে কুড লিখি আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। তো এখন উড দ্যাট আই লেখার পর আর কিছু নেই। এখন আমাদেরকে বলতে হবে আই কুড গেট ব্যাক মাই চাইল্ডহুড। কুড দ্যাট এখানে যদি অর্থে ব্যবহার হয়েছে, যদি আমি ফিরে পেতাম আমার চাইল্ডহুড আবার, তাহলে আমি খুশি হতাম। তো এখন কুড দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 ব্যবহার হয়, সেভাবেই এই বাক্যটি শেষ করা হয়েছে। 7 নম্বর বাক্যটিকে খেয়াল করো, এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ড্যাশ অসমাপ্ত অংশ। একজন মানুষ যে অলস জীবনযাপন করে, যে মানুষ অলস জীবনযাপন করে তার কি হয় আমরা সবাই জানি। অসমাপ্ত অংশে তাহলে বলতে হবে সে পরিণামে ভোগে, অর্থাৎ সমস্যায় পড়ে। তো আগের অংশের পর ভর করে আমাদের পরের অংশে লিখতে হয়। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এক লেকচারে যে হু যখন বাক্যের মাঝে থাকে, হি হু, দোজ হু, উই হু, এ ম্যান হু, এ ওম্যান হু, এই নিয়মে যখন থাকে তখন পরবর্তী অংশে সাবজেক্ট ব্যবহার করতে হয়। বাক্যের টেন্স অনুসারে ক্রিয়া ব্যবহার করে আর বাকি শব্দগুলো লিখে এটা শেষ করতে হয়। তো একজন মানুষ যে অলস জীবনযাপন করে সে পরিণামে ভোগে, তাই সাফার্স ইন দি লং রান দেখা হয়েছে। এ ম্যান এখানে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তাই সাফারের সাথে এজ ব্যবহার করা হয়েছে। এখন তোমরা 8 নম্বর বাক্যের দিকে তাকাও, স্টুডেন্টস কাম টু ক্লাস ইন অর্ডার টু। ছাত্রছাত্রীরা ক্লাসে আসে, শ্রেণীকক্ষে আসে, ইন অর্ডার টু। ইন অর্ডার টু এই ফ্রেজটির অর্থ হচ্ছে উদ্দেশ্য। ছাত্রছাত্রীর ক্লাসে কী উদ্দেশ্যে আসে আমাদেরকে বাক্য সমাপ্ত করে দেখাতে হবে। তাহলে অর্থবোধক করার জন্য 2 বা ততোধিক শব্দ বা তার বেশি শব্দের প্রয়োজন হয়, যে শব্দগুলো নিয়ে আমরা সমাপ্ত করি তোমরা আগেই জানো। এই শব্দগুলো নিচে আন্ডারলাইন করতে হয় উত্তর হিসেবে যতটুকু লেখা। তাহলে ক্লাসে ছাত্রছাত্রীরা আসে উদ্দেশ্যে। এখন উইথ এ ভিউ টু যদি থাকতো, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, ইন অর্ডার টুও উদ্দেশ্য, তবে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। ইন অর্ডার টু পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর উইথ এ ভিউ টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে। আমাদের বাক্যে এইখানে ছাত্রছাত্রীরা ক্লাসে আসে কিছু শেখার জন্য, এইভাবে আমরা বাক্যটা শেষ করছি, ইন অর্ডার টু লার্ন সামথিং। তোমরা 9 নম্বর বাক্যে দেখো, প্রথমেই গ্যাপ আছে। 9 নম্বর বাক্য দেখো, প্রথম অংশে গ্যাপ আছে। কমপ্লিটিং সেন্টেন্সে প্রথমে বা দ্বিতীয় অংশে গ্যাপ থাকতে পারে, বা মাঝেও গ্যাপ থাকে, 2 অংশ দুপাশে একটা অংশ দেওয়া থাকে। এই বাক্যটিতে প্রথমে গ্যাপ রাখছে, রাখার পর বলছে ইফ হি হ্যাড আস্কড মি। যতটুকু অংশ দেওয়া থাকে ওই অংশের আগে বাংলা করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা যদি বাংলা করি দাঁড়ায়, যদি সে আমাকে জিজ্ঞাসা করত তাহলে কী হতো, নিশ্চয় একটা কথা এই অংশে এইভাবে দিতে হবে, এটাকে
পরিপূর্ণ করার জন্য, অর্থবোধক করার জন্য। তো যদি সে আমাকে জিজ্ঞাসা করতো তাহলে আমি উত্তর দিতে পারতাম। এই কথাটা মনে হয় সবচেয়ে সুন্দর হয়। আই কুড হ্যাভ আনসার্ড দি কোশ্চেন। তো তোমরা হয়তো এখন বলতে পারো, স্যার এইখানে আমরা কেন কুড হ্যাভ ব্যবহার করলাম? এটির কারণ আমি একাধিক লেকচারে বলেছি, তোমাদের রাইট ফর্ম ভার্বেও বলেছি, এইখানেও বলছি যে ইফযুক্ত বাক্যে ইফের অংশটিতে যদি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয় তাহলে অন্য অংশটিতে সাবজেক্টের পর উড হ্যাভ আর V3 ব্যবহার করতে হয়। সেই কারণে আমরা লিখেছি যে আই কুড হ্যাভ আনসার্ড দি কোশ্চিন, যদি সে আমাকে জিজ্ঞাসা করে। এবার 10 নম্বর বাক্যের দিকে তাকাও। হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, তারপরে অসমাপ্ত রেখেছে বাক্যটিকে। আমি তোমাদের রাইট ফর্ম ভার্বেও বলেছি, এখনও বলছি, হ্যাভিংয়ের পর V3 হয়। করিয়া, শুনিয়া, দেখিয়া এমনটি বোঝালে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য সমাপ্ত করি। হ্যাভিংয়ের পর ভার্বের 3 নম্বর ঘর ব্যবহার করে থাকি। আর এই ধরনের বাক্য অংশকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল যুক্ত বাক্যের অসমাপ্ত অংশটিতে আমরা সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। তো এখন বাংলা বলে দাঁড়াচ্ছে যে ভদ্রমহিলা তার কাজ শেষ করে কী করলো? আমরা বলতে পারি টেলিভিশন দেখলো, ভাত খেলো, ঘুমালো, বিশ্রাম নিল ইত্যাদি। কাজে আমাদেরকে একটি অর্থবোধক অংশ ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্যবহার করলাম যে মহিলা তার কাজ শেষ করে বিশ্রাম নিল, শি টুক রেস্ট। এখন আমাদের 11 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো। এই যে প্রিটেন্ড মানে ভান করা, ভাব ধরা, ভান করা। অ্যাজ ইফ অ্যাজ দো উভয় ফ্রেজের অর্থ যেন বা যদি। তাহলে আমাদের বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে ভান করে যেন। কী ভান করে যেন? এখন আমাদেরকে গ্রামার জানতে হবে, না জানলে কিন্তু উত্তর ঠিক করতে আমরা ব্যবহার করতে পারবো না। এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এই ফ্রেজ দুটি যখন যে কোনো একটি ব্যবহার করা হয় তখন পূর্ববর্তী অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অসমাপ্ত অংশটিতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝবে কী করে? যে সাবজেক্ট ও ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা তার সাথে এস বা ইএস বা আইএস এইগুলোর কোনো একটি যদি থাকে তাহলে মনে করবে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই ধরনের বাক্যে যেহেতু অসমাপ্ত অংশে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে হয়, তো পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর ওই বাক্যের বাকি কথা। এখন আমরা এই বাক্যটিকে শেষ করতে যে লেখলাম সে ভান করলো যেন সব কিছু সে জানত। হি নিউ এভরিথিং। এই যে হি নিউ এভরিথিং, নো পাস্ট ফর্ম নিউ ব্যবহার করা হয়েছে। এবার 12 নম্বর বাক্যটি লক্ষ্য করো। দে ইন্টারাপ্টেড মি হোয়াইল বলে আর কিছু বলেন। ইন্টারাপ্ট মানে ব্যাহত করা, বাধাগ্রস্ত করা। এখন তারা আমাকে বাধাগ্রস্ত করলো হোয়াইল, যখন। কিছু সময়ব্যাপী কথাটি বোঝালে হোয়াইল ব্যবহার করা হয়। তো এখন এই বাক্যের সাথে মিল রেখে আমাদের যদি বলতে হয় তারা আমাকে বাধাগ্রস্ত করলো যখন আমি আই ওয়াজ ডেলিভারিং মাই স্পিচ। হোয়াইলযুক্ত অংশে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় আর অন্য অংশটিতে পাস্ট ইনডেফিনিট, এটাই বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা যেহেতু দেখলাম যে আরেকটা অংশে পাস্ট ইনডেফিনিট আছে, কাজেই হোয়াইলযুক্ত অংশটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে সম্পন্ন করলাম। পাস্ট কন্টিনিউয়াসের গঠন তোমরা জানো, সাবজেক্ট হবে ওয়াজ ওয়ার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি চলবে। আমি আগেই তোমাদের বলেছি টেন্স না জানলে আর রাইট ফর্ম ভার্ব না জানলে এগুলো ভালো করা যাবে না। কাজেই তোমরা বারবার এই জিনিসগুলো দেখবে। 13 নম্বর একটা দেখো, শি বিহেভড
অ্যাজ ইফ, শি বিহেভড অ্যাজ ইফ। আগেই বলেছি অ্যাজ ইফ অ্যাজ ডো মানে যেন বা যদি। অ্যাজ ইফ বা অ্যাজ ডো ইফ ফ্রেজ দুটি যে কোনো একটি যদি বাক্যের মাঝখানে থাকে, তখন লক্ষ্য করতে হবে প্রথম অংশটিতে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশটিতে সাধারণত পাস্ট ইনডেফিনিট, আর প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে পরের অংশে পাস্ট পারফেক্ট। তাহলে শি বিহেভড, সে আচরণ করলো যেন, আমরা অসমাপ্ত হচ্ছে লিখেছি শি হ্যাড নোন এভরিথিং, সে আচরণ করলো এমন যেন সে সব কিছু জানে। তো পরের অংশে পাস্ট পারফেক্ট করতে হবে, কাজে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিটি ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি যে টেন্স জানতে হবে, রাইট ফর ভার্ব জানতে হবে, নাহলে এগুলো ভালো বোঝা যাবে। দেখো 14 নম্বর বাক্য, হি ওয়াজ সো গ্রেটফুল। হি ওয়াজ সো গ্রেটফুল, GRATFUL, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। তো সে এত কৃতজ্ঞ, এখানে একটা ড্যাট হবে, পরবর্তী অংশে আমাদেরকে ড্যাট দিয়ে শুরু করতে হবে। কেন? নিয়মটা হচ্ছে যে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট। তাহলে এখানে দেওয়া আছে হি ওয়াজ সো গ্রেটফুল, কাজে আমাদেরকে উত্তর লেখার সময় লিখতে হবে সে এত কৃতজ্ঞ ছিল যে হি থ্যাঙ্কড মি এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার আমাকে ধন্যবাদ দিল। এখন এগুলো বাংলা রূপ বুঝতে হবে, শব্দজ্ঞান থাকতে হবে, গ্রামার জ্ঞান, টেন্স জ্ঞান। তো যাও, তোমরা এই লেকচারটিও বারবার শুনবে এবং এই নিয়মগুলো আমি যেগুলো বললাম ভালো করে রপ্ত করার চেষ্টা করবে। আশা করি চর্চা করবে, বারবার ঘরেই থাকবে, ভালো মতো এগুলো শিখবে। পরবর্তী ক্লাস আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসটি শুরু করব বক্স থেকে শব্দ গ্রহণ করে নিচের অসমাপ্ত অংশকে সমাপ্ত করা। তো যাও, সে পর্যন্ত তোমরা এইগুলো নিয়ে চর্চা করবে। খোদা হাফেজ।